স্টেপ 3 পর্যন্ত কমপ্লিট। আমার স্টেপ 3 পর্যন্ত কমপ্লিট। আমি বাংলাদেশে ফেজ বি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ছিলাম। আর হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ আইওয়াতে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এটা হচ্ছে আমার ছোটখাটো একটা ইন্ট্রো। তো আজকে আমাদের মেইন যে সেশন, সেই মেইন সেশন হচ্ছে যে আমরা হচ্ছে আলোকপাত করতে যাচ্ছি আমাদের স্টেপ টু সিকের গাইডলাইন সম্পর্কে। তো আমাদের এখানে আছেন হচ্ছে আমাদের সাথে আছেন আমাদের আমিন ভাইয়া। তো আমিন ভাইয়া আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, বাট তার আগে আমরা 5 মিনিট অপেক্ষা করব বাকি যারা জয়েন করতে চায় তারা যেন হচ্ছে জয়েন করে। যারা অলরেডি জয়েন করেছেন তাদের সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনারা আমাদের এই সেশনটার কথা বলতে পারেন। আমরা এখন শুরু করব। আম, প্রথমে আমাদের আজকের যে সেশনটা, এই সেশনের মেইন উদ্দেশ্য হলো আপনারা যারা অলরেডি স্টেপ 1 পরীক্ষা দিয়ে ফেলেছেন বা আপনারা হচ্ছে দিয়ে ফেলবেন কিছুদিনের মধ্যে, আপনারা যারা সিকে পরীক্ষা দিবেন, তাহলে আপনারা কিভাবে শুরু থেকে একদম সিকের প্রিপারেশনটা পারফেক্টলি টেকনিক্যালি ওয়েতে স্মার্টলি আপনারা নিতে পারবেন। আজকের যেই সেশনটা, এটার উদ্দেশ্য হচ্ছে সেটা। এমনিতেই কি কি পড়তে হয়, কি কি রিসোর্স ইউজ করতে হয়, এগুলো তো আপনারা গুগল সার্চ দেন বা হচ্ছে ইউটিউব সার্চ দেন, আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তো এইটা নিয়েই আমাদের মেইনলি হচ্ছে হাইলাইট করা। এখানে কিছু কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। আপনাদের যার যেটা প্রশ্ন থাকবে, যখন আমাদের কোয়েশ্চেন আনসার সেশন হবে তখন হচ্ছে আপনারা আনসার করতে পারবেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের আমিন ভাইয়ের কাছে। আমিন ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি আশা করি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং আম, উম, আমরা আজকে ড্রিমার্স মেডিকেল একাডেমির পক্ষ থেকে এই ইউএস স্টেপ টু সি কে নিয়ে যে যে সেশনটা আমরা শুরু করতে চাচ্ছি, এটার কারণটা হলো ইউএস স্টেপ ওয়ানে মানে নাম্বারিংটা উঠে গেছে, তো সবাই জানেন এখন হচ্ছে পাশ ফেল সিস্টেম হয়ে গেছে। তো যখন নাম্বারিংটা ছিল বা যখন স্কোরিং সিস্টেম ছিল, তখন ধরেন সবার একটা প্ল্যান থাকতো যে আমাকে আম, এত নাম্বার পেতে হবে বা একটা টার্গেট থাকতো যে ওই এত নাম্বারের উপরে উঠতে হবে। দেখা যায় এখন তো পাশ পেলে হচ্ছে 196 পেলেই পাস। তো আগে ছিল সেটা 194, এখন সেটা 196 হয়েছে। সামনে হয়তো দুই দুই তিন নাম্বার হয়তো আরো বাড়লেও বাড়তে পারে, বাট এখন আপাতত হচ্ছে এটা। তো
দেখা যায় হচ্ছে এখন এই স্কোরটা পেলেই হচ্ছে মানে পাস চলে আসে, বাট ওই টাইমে মানে অনেক পড়তে হতো, এত এই রিসোর্স সেই রিসোর্স, যে আমাকে 240 পেতে হবে, 250 পেতে হবে, এরকম একটা আহ, মানে একটা ইয়ে ছিল আর কি, মানে কম্পিটিশন ছিল নিজের মধ্যেই, যে আমাকে তো 240 প্লাস পেতেই হবে। এখন এই কম্পিটিশনটা স্টেপ 2-তে আসছে, কারণ এখন স্টেপ 1 পাস শুরু হয়ে গেছে। সো স্টেপ 1-এ দেখা যায় অনেকে অত রিসোর্স ইউজ করে না, অত পড়তে হয় না, যেটা আগে পড়তে হতো যে 240 প্লাস 250 প্লাস পাওয়ার জন্য। সেম কষ্টটা, সেম প্রসেসটা এখন স্টেপ 2-তে চলে আসছে। তার মানে স্টেপ 1 হয়তো পাশ ফেল হয়ে গেছে, বাট আমাদের যে লেভেল, পড়াশোনার যে লেভেল বা পরিশ্রমের যে লেভেলটা, সেটা একটু চেঞ্জ হয় না। সেই কষ্টটা থেকে আমাদের স্টেপ 2-তে এসে করতে হবে। স্টেপ 2-তে কিভাবে আহ, মানে খুব ভালো নাম্বার পাওয়া যায়, এবং এটা হচ্ছে আমাদের ইউএসএমএল হোল জার্নিতে, ইউএসএমএল প্রসেসে খুব ভাইটাল একটা পয়েন্ট। কারণ স্টেপ 1 পাস ফেল হয়ে গেছে, স্টেপ 2 নাম্বারটা দিয়েই যারা প্রোগ্রাম ডিরেক্টর তারা হচ্ছে বুঝতে পারে যে হ্যাঁ এই স্টুডেন্টটা কেমন বা তার লেভেলটা কেমন আছে। যদি ইউএসএমএল প্রসেসটা হলো একটা হোল, মানে একটা এজ এ হোল জার্নি, এখানে শুধুমাত্র স্টেপ 1 পাস ফেল বা স্টেপ 2 স্কোর এটা দেখা হয় না, অনেক কিছু দেখা হয়। বাট এই অনেক কিছুর মধ্যে স্টেপ 2-র স্কোরটা টপ লেভেলে থাকবে। আমি যদি 10টা পয়েন্ট চিন্তা করি, যে 10টা পয়েন্টের মধ্যে 1 নম্বরে কোনটা, দেখা যাবে হচ্ছে এই স্টেপ 2 স্কোরটা থাকবে। ভিসা প্রসেস মানে কার ভিসা স্ট্যাটাস কেমন, এগুলোও আছে। আর স্টেপ 2 স্কোরটা এখন ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই এই স্টেপ 2-তে আমরা কিভাবে ভালো স্কোর পেতে পারি, কোন কোন রিসোর্স কোন অ্যাঙ্গেলে কোন স্টাইলে আমরা ইউজ করতে পারি, এবং ইফেক্টিভ ওয়েতে ইউজ করে অল্প সময়ে আমরা ভালো স্কোর কিভাবে পেতে পারি, এই আহ, বিষয়গুলো নিয়েই আজকে আমাদের মূলত কথাবার্তা হবে। এবং এগুলোর জন্য আমরা এই সেশনটা আয়োজন করেছি ডিমার্স মেডিকেল একাডেমি টিমের পক্ষ থেকে। আমি আম, আর আর কথা বাড়াবো না, আমি হচ্ছে আজকের সেশনের মূল আলোচনা আমি আমাদের ডিমার্স মেডিকেল একাডেমি টিমের মেন্টর ডক্টর শান্তা আফরিন আপুর কাছে আমি ফ্লোর দিচ্ছি। আপু, আপনি শুরু করেন। ধন্যবাদ ভাইয়া আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। তো ভাইয়া যেটা বলছিলেন আর কি, আমি ওইখান থেকেই হচ্ছে শুরু করি। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া অলরেডি বলে গেলেন যে কেন হচ্ছে স্টেপ 2 সিকে স্কোরটা এতটা ইম্পর্ট্যান্ট। তো ব্যাপারটা হচ্ছে স্টেপ 1-এর সময় কি আমাদের পড়তে হয় না? অবশ্যই পড়াশোনা করতে হয় স্টেপ 1-এর সময়। আমাদের পড়াশোনার যেই ডেপথটা, কারণ হচ্ছে আমাদের কারিকুলাম থেকে আমরা যখন স্টেপ 1-এর পড়াশোনাটা শুরু করি, তখন সেই স্টেপ 1-এর পড়াশোনাটা ডেফিনেটলি আমাদের জন্য ডিফিকাল্ট। কেন? কারণ আমরা জেনেটিক্স কখনো ওইভাবে পড়ি নাই, আমরা ইমিউনোলজি কখনো ওইভাবে পড়ি নাই। দেন হচ্ছে আমরা প্যাথোলজি, যেটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি দেখা যায় যে কয়েকটা মাত্র কোয়েশ্চেন বা কয়েকটা ব্যাপার আমরা জাস্ট হচ্ছে মুখস্থ করে চলে আসছি। তারপর হচ্ছে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স ভালো করে পড়া হয় না। তারপরে আমাদের যে বিহেভিয়ারাল সায়েন্স, সেটা সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া থাকে না। এই কারণে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টেপ 1 একেবারে শুরু, যখন আমরা শুরু করি তখন আমাদের স্বাভাবিকভাবেই অনেক টেনশন কাজ করে যে কোন রিসোর্সটা ইউজ করব, কোনটা পড়বো, কার কাছে যে হেল্প চাবো, বা আসলে কি এটা আমি পারবো কিনা, মানে অনেক অনেক নেগেটিভিটির ভেতরে, বা এত মানে ওয়ালটা কিভাবে কিনবো আমি, ডুয়াল কারেন্সি কার্ডটা কিভাবে ইউজ করব, ওই ভেজালগুলো থাকে হচ্ছে স্টেপ 1-এ। তো স্টেপ 1 যখন পাশ ফেল ছিল না, তখন এটার সাথে অ্যাড হতো আরো বাড়তি কিছু পড়াশোনা। বাট এখন যেটা করা হচ্ছে যে আগে দেখা গেছে যে এই স্টেপ 1 প্রিপারেশনের জন্যই মানুষের মানে এক এক একটা স্টুডেন্টের প্রায় 3-4 বছর টাইম লেগে যেত, কারণ ভয় পেত সবাই যে প্রথম একটা পরীক্ষা, তাতে যদি ফার্দার হচ্ছে কোনোভাবে মানে আমাদের স্কোরটা ড্রপ করে তাহলে কি হবে, আমি কি পরের ধাপে যেতে পারবো। এই কারণে সবাই যেটা করতো, যে সবাই হচ্ছে স্টেপ 1 নিয়ে একেবারে পড়ি কি মরি অবস্থা ছিল। তখন ওকে সিকে স্কোর ইম্পর্টেন্ট ছিল না? ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তখন দেখা যেত যে স্টেপ 1-এর স্কোরটা কতটা ভালো, এইটা হচ্ছে প্রথমে চলে আসতো। এরপর হচ্ছে যারা হচ্ছে আমাদের এক্সামিনি কমিটিতে আছে ইউএস এর মধ্যে, তারা ডিসিশন নিল যে একটা স্টুডেন্টের যদি 3 থেকে 4 বছর সময় চলে যায়, যে তাদের 3 থেকে 4টা বছর সময় চলে যাচ্ছে শুধু স্টেপ 1-এর জন্য, তাহলে সিকের সময় তাদের আরো 1-1.5 বছর যাবে। তাহলে ওভারঅল তো হচ্ছে এটা টোটাল তাদের 4.5 বছর চলে যাচ্ছে। এবং আমরা সবাই জানি যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে আগে আমরা জানতামই না যে এটা আমাদের মেডিকেল স্কুলে থাকতেই, মেডিকেল কলেজে থাকতে আমরা এই পরীক্ষাটা দিতে পারি। তো চিন্তা করে দেখলে দেখা যাবে যে ইয়ার অফ গ্রাজুয়েশন একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করতেছে, তখন হচ্ছে ম্যাচ রেসিডেন্সির জন্য যখন অ্যাপ্লাই করে, তখন ইয়ার অফ গ্রাজুয়েশন কত বেশি। তো এই ধারণা থেকে পরে হচ্ছে স্টেপ 1 চলে আসছে হচ্ছে পাস ফেইল এক্সামে।
এটা করার উদ্দেশ্য হলো যে স্টেপ ওয়ানের যে বেসিকটা ভালো করে শিখে আপনি পাশ করেন, দেন হচ্ছে স্টেপ টু সিকের যে ক্লিনিক্যালটা, কারণ আমরা জানি যে আমাদের বেসিক প্লাস সেটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল নলেজটা খুব ইম্পর্টেন্ট। তো আমি কত ভালো ডাক্তার সেটা ডিপেন্ড করবে আমি কত ভালোভাবে আমার ক্লিনিক্যাল নলেজটাকে আমি পেশেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারতেছি। তো স্টেপ ওয়ান এবং স্টেপ টু সিকের মধ্যে এই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় পার্থক্য। বড় পার্থক্য বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে যারা হচ্ছে সিকের কোয়েশ্চেন করেন এবং যারা হচ্ছে স্টেপ ওয়ানের কোয়েশ্চেন করেন, স্টেপ ওয়ানের কোয়েশ্চেনটা করা হয় বেসিকলি আমাদের টোটাল বেসিকটা যেন ঠিক মতো থাকে, আমরা হিস্টোলজিটা যেন পারি, আমরা অ্যানাটমিটা যেন ভালো মতো পারি, আমাদের প্যাথোলজির একটা বেসিক আইডিয়া যেন থাকে, প্লাস ওভারঅল একটা ক্লিনিক্যাল টাচ আপ দেওয়া হয়। তো সিকেতে কিভাবে করা হয়, সিকেতে করা হয় সেই বেসিকের সাথে মিশেল করে দেওয়া হয় যে একটা পেশেন্ট এসে কতটা রিলিভেন্ট কথা বলবে, কতটা ইরিলিভেন্ট কথা বলবে। এর ভেতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটার সাথে আমার ডায়াগনোসিসের মিল আছে, আমি নেক্সট কোয়েশ্চেন পেশেন্টকে কি করতে পারি, অথবা আমি এই ডায়াগনোসিস করলে আমি কিভাবে সামনে প্রসিড করব। সিকের প্রতিটা কোয়েশ্চেন হচ্ছে এক একটা করে পেশেন্টের সিনারিও। আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস করবেন তারা দেখবেন যে প্র্যাকটিসিং লাইফে আপনারা এরকম পেশেন্ট গুলাই পাচ্ছেন, ঠিক এভাবে এসেই আপনাকে কথাগুলো বলতেছে যে আমার তো এই প্রবলেম ছিল, এর মধ্যে অনেক কিছু দেখবেন আপনি মিলাতে পারছেন, অনেকগুলো দেখবেন আপনি মিলাতে পারছেন না, দেন ওভারঅল আপনি একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাবেন যে আচ্ছা তার মানে এটা বোধহয় এই দিকেই যাচ্ছে, এই দিকেই বেশি যেহেতু তার পাল্লাটা ভারী, তার মানে ডায়াগনোসিস এটা। এটা হচ্ছে একটা কথা। এখন দ্বিতীয় কথা হলো আম, যখন আমরা সিকের প্রশ্ন পড়ব, প্রথম কথা স্টেপ ওয়ানের যে প্রশ্ন আর সিকের যে প্রশ্ন, এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্যটা হচ্ছে কোয়েশ্চেনের লেংথে। স্টেপ ওয়ানের কোয়েশ্চেন সাধারণত বড় হয়, বাট কখনোই অনেক বড় হবে না। সিকের কোয়েশ্চেন অনেক অনেক বেশি বড় হয়। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোয়েশ্চেন করার সময় একটাকে বলা হয় হচ্ছে সিগন্যাল, আরেকটা হচ্ছে নয়েজ। সিগন্যাল এবং নয়েজ এই জিনিসটা মানেটা কি? মানেটা হচ্ছে যখন আপনারা সিঙ্গেল বেসড কোয়েশ্চেন গুলো করবেন তখন আপনারা দেখবেন যে আপনাকে ডিরেক্ট মানে একটা মানে ডিরেকশন দিচ্ছে যে তুমি এইদিকেই যাও, এটাই হবে, এটাই হইতে হবে। হ্যাঁ, এই যে এটা আপনাকে সিগন্যাল দেয়া, যে আপনাকে গ্রিন লাইট দিচ্ছে যে হ্যাঁ এটা এইভাবেই হচ্ছে কোয়েশ্চেনটা সামনের দিকে আগাবে, এবং আপনি সেটা ভাবে আপনি বুঝতে পারবেন। এমন ভাবে আপনাকে স্পেসিফিক ভাবে যেটা বলে দিবে সেটা হচ্ছে সিগন্যাল। আর যখন হচ্ছে আপনাকে অনেক কিছু বলবে, চারপাশ থেকে অনেক শব্দ আসবে, আপনার কখনো মনে হবে এটা, কখনো মনে হবে ওইটা, এইটাকে বলা হয় নয়েজ টাইপের কোয়েশ্চেন। তো সিকেতে সাধারণত নয়েজ টাইপের কোয়েশ্চেন বেশি থাকে, এই নয়েজ টাইপের কোয়েশ্চেন থেকে আপনাকে সিগন্যাল টাইপের কোয়েশ্চেনে হচ্ছে কনভার্ট করতে হয়। আমি হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আমি একটু স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন একই টপিক্সের স্টেপ ওয়ানের কোয়েশ্চেন এবং স্টেপ টু সিকের কোয়েশ্চেন গুলোকে আমি পাশাপাশি এনেছি, যেন আপনারা কোয়েশ্চেনটাকে ইভালুয়েট করলে বুঝতে পারেন। আপনারা যারা অলরেডি স্টেপ ওয়ান পরীক্ষা দিয়ে ফেলেছেন, তখন আপনারা যখন স্টেপ টু সিকেরটা পড়বেন, স্টেপ টু সিকের কোয়েশ্চেনটা দেখবেন, তখন আপনারা ইজিলি ধারণা পাবেন যে আসলে সিকের কোয়েশ্চেন গুলো কেমন হয়। আচ্ছা, এরপরে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে সিকেতে প্রায় এখন অ্যারাউন্ড 4000-এর মতো কোয়েশ্চেন আছে। তো আমাদের সিকের মেইন রিসোর্স হচ্ছে ইউওয়ার্ল্ড। ইউওয়ার্ল্ডের সাথে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাম্বোস করতে হয়, লাইক হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সের জন্য অ্যাম্বোসটা ভালো। তো বাকিগুলোর জন্য আসলে ইউওয়ার্ল্ডই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা। তো এই যে ইউওয়ার্ল্ড মানে শুনে মনে হচ্ছে না যে আমাদের আমি তো স্টেপ ওয়ানের সময় তো হচ্ছে ফার্স্ট এইড পড়ছি, স্কেচি পড়ছি, দেন হচ্ছে প্যাথোমা পড়ছি, এরপরে হচ্ছে আরো এদিক সেদিক থেকে যা পাওয়া গেছে তাই আমি পড়াশোনা করছি, সাথে ইউওয়ার্ল্ড করছি। স্টেপ টু সিকেতে শুধু আমি ইউওয়ার্ল্ড করব? তো স্টেপ টু সিকেতে মেইনলি হচ্ছে দুইটা রিসোর্স ইউজ করা হয়, একটা তো হচ্ছে ইউওয়ার্ল্ড এবং ইউওয়ার্ল্ড নোটস, এটা হচ্ছে একটা রিসোর্স, আর দ্বিতীয় রিসোর্সটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন পডকাস্ট। আমি ডিভাইন ইন্টারভেনশন পডকাস্টে পরে আসছি, আমি প্রথমে বলি যে স্টেপ টু সিকের ইউওয়ার্ল্ড এবং ইউওয়ার্ল্ড নোটস কেন শুধু ইওয়ার্ল্ড করার পরেই মানে আমাদের এই সিকের প্রিপারেশনটা কমপ্লিট হবে। কারণ হচ্ছে এই যে সিকের যে কোয়েশ্চেন এবং সিকের যেই অপশনগুলো দেয়া থাকে, এই অপশনগুলো এক্সক্লুড করার জন্য ওরা যেই স্পেসিফিক পয়েন্টগুলা বারবার করে বলে দেয়, ওই স্পেসিফিক পয়েন্টই হচ্ছে এক একটা করে কোয়েশ্চেন। তাহলে আমরা জানি যে আমাদের ইউওয়ার্ল্ডের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর মোটামুটি 5টা 6টা করে অপশন থাকে।
সিকে তো অপশন আরো বেশি থাকতে পারে কোনো কোনো প্রশ্নে, বাট মোটামুটি 5টা বা 6টা করে থাকে। এখন আপনি চিন্তা করে দেখেন, একটা তো আনসার, তাহলে বাকি যে 5টা, তাহলে 4000 কোয়েশ্চেনের, 4000 প্রশ্নের আপনি যদি হচ্ছে, আমি ধরলাম যে কিছু ওভারল্যাপ আছে, 30% কোয়েশ্চেন যদি আপনার ওভারল্যাপ হয়, তাহলে আপনি 1200 প্রশ্ন যদি বাদ দিয়ে দেন, তাও ধরেন 2800 প্রশ্নের আপনি যদি 5টা করে অপশনের কেন কোনটা দিয়ে এক্সক্লুড করলাম, কার জন্য কোনটা স্পেসিফিক, সেটাকে যদি ধরেন, তাহলে পড়াটা কিন্তু অনেক ভাস্ট। এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন বুঝতে পারেন যে শুধু ইউওয়ার্ল্ড, শুধু ইউওয়ার্ল্ড পড়লেই হয়ে যাবে, মানে ব্যাপারটাকে আপনারা হালকা করে নিয়েন না। এটা শুধু ইউওয়ার্ল্ড মানে এর ভেতরে অনেক কিছু আছে। জাস্ট আপনাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আপনাদেরকে অলরেডি বলে দিলাম যে আমাদের কিভাবে পড়তে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আসেন যে আপনাদেরকে অনেকেই বলবে যে হচ্ছে 6 মাসের মধ্যে পরীক্ষা দেয়া যায়। টাইম পিরিয়ডের কথাতে আমি আসছি। তো অনেকেই বলবে 6 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া যায়, 8 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া যায়, অনেকে 6 মাসের মধ্যে পরীক্ষা দিয়েছে। বাট অনেস্টলি স্পিকিং, আপনি যখন সিকের ক্ষেত্রে আপনি একটা টাইম পিরিয়ডে নিজেকে ফিক্সড করে ফেলবেন যে আমি আগামী 6 মাসের মধ্যে পরীক্ষা দিব, লাইক হচ্ছে ধরেন এখন ধরেন হচ্ছে আপনার এপ্রিল মাস বা মে মাস পড়ে গেছে। তো এরকম একটা টাইমে আপনি ধরেন চিন্তা করতেছেন যে আমি হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে, বা আমি হচ্ছে ধরেন নভেম্বরের মধ্যে আমি পরীক্ষা দিব, এরকম আপনি ভাবতেন, হ্যাঁ। এটা না শুধু শুধু নিজেকে লোড করা। আমি এরকম অনেককে দেখছি যে যারা হচ্ছে এরকম করে চিন্তা করে যে আমি হচ্ছে 6 মাসের মধ্যে পরীক্ষা দিব, 7 মাসের মধ্যে পরীক্ষা দিব, বাট ওভারঅল দেখা যায় যে তারা ওই 6 বা 7 মাসের মধ্যে টোটাল একবার ইউয়ালটা শেষ করতে পারে না। এবং এইটার জন্য যে তার পড়াশোনার স্পিড দায়ী, সে পড়াশোনা করতেছে না বা সে পড়াশোনা বুঝতেছে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সিকে নিডস টাইম, সিকে ভাস্ট, সিকে ক্ষেত্রে টাইম দিতে হবে, এবং এই টাইমের মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের টপিকস গুলো আগে ভালো করে বুঝতে হবে। আপনার প্রায় একই টপিকসের উপরে দেখা যাবে যে কোয়েশ্চেন থাকে থাকে হচ্ছে 3টা 4টা, এবং 3টা 4টা কোয়েশ্চেন 3টা 4টা এঙ্গেলে থাকে, কোয়েশ্চেনের এঙ্গেল থাকে, হ্যাঁ। যখন আপনি এক্সপ্লেনেশন পড়বেন দেখবেন যে ওই 4টা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন সেম, কিন্তু কোয়েশ্চেনের এঙ্গেলটা হচ্ছে ডিফারেন্ট। ওকে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম কথা, আপনারা মাথায় মানে এটা মাথাতেই নিবেন না যে 6 মাসের মধ্যে এটা প্রিপারেশন পসিবল, কারণ আসলেই 6 থেকে 7 মাসের মধ্যে এটা প্রিপারেশনটা সম্ভব না। কেন সম্ভব না, চলেন আমি এবার আপনাদেরকে ভেঙে ভেঙে জিনিসটা বলি। এবং এটা যখন আপনারা মাইন্ডসেট নিয়ে ফেলবেন যে আচ্ছা ঠিক আছে, যে আমার যতটুকু সময় দরকার, একটা মিনিমাম একটা রিজনেবল টাইম আমি হচ্ছে একটা সেট করব, এবং হচ্ছে আমি সেটা অনুযায়ী একটা বাস্তববাদী একটা প্র্যাকটিক্যাল আইডিয়া নিয়ে আমি সামনের দিকে এগোবো। তাহলে কি হবে, আপনার উপরে এক্সট্রা লোড আসবে না, কারণ স্টেপ 1-এর সময় আমরা জানি যে আমাদের অনেকগুলো স্টেপ বাকি, লাইক স্টেপ 2 সিকে দিতে হবে, ওইটে দিতে হবে, রোটেশন করতে হবে, অনেক কিছু বাকি। স্টেপ 1টা শেষ হয়ে গেলে মাথার মধ্যে মানে আরো আরো 75% লোড বেড়ে যায়। কারণ হচ্ছে তখন মনে হয় যে এই তো আমি সিকেটা শেষ করে ফেলবো, সিকেটা অমুক মাসের মধ্যে শেষ করব, তারপর আমি ওইটি দিয়ে ফেলবো, সার্টিফাইড হয়ে যাব, অ্যাপ্লাই করব, রোটেশন করব। মানে এই যে এত 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 কিছু, এটা না আপনার সিকের পড়াটাকে স্লো করে দিবে। কারণ আপনি যখন টাইম পিরিয়ডের কাছাকাছি যাবেন এবং আপনি দেখবেন যে আপনার পড়াটা হয় নাই, তখন আপনার মানে পড়াটা হয় নাই না, মানে আপনি আপনার টার্গেট স্কোরের কাছাকাছি যেতে পারতেছেন না, বা হচ্ছে আপনি চলে গেছেন, আপনি আরেকটু বেশি করতে চাচ্ছেন, তখন দেখবেন যে আপনারা হচ্ছে আপসেট হয়ে যাচ্ছেন। তো কেন, এবার আমি আসি যে 6 মাসের মধ্যে কেন পসিবল না। ধরেন আপনার 4000 প্রশ্ন আছে, হ্যাঁ। তো 4000 প্রশ্ন যদি থাকে, তাহলে হচ্ছে মিনিমাম ধরা হয় আমরা যারা হচ্ছে নন ইউএস আইএমজি, আমাদের মিনিমাম 2বার আমাদের ইওয়ার্ল্ড এর যে কোয়েশ্চেন গুলো সেটা শেষ করতে হয়। তো যদি হচ্ছে আমরা মিনিমাম 2বার সাজেস্ট করি আর কি, মিনিমাম 2বার সাজেস্ট করি, দেন আমরা হচ্ছে র্যাপিড রিভিশনের কথা বলি। তো 4000 প্রশ্ন যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি যদি হচ্ছে 40টা প্রশ্ন পার ডেতে করেন, তাহলে আপনি হিসাব করে দেখেন যে আপনার 1 মাসে যদি আপনি প্রতিটা দিন 40টা করে প্রশ্ন পড়তে পারেন এবং 40টা করে প্রশ্ন আপনি রিটেইন করতে পারেন। পড়া মানে শুধু আনসার সলভ করে যাওয়া না, পড়া মানে হচ্ছে ভালো মতো পড়াশোনা করা, প্লাস তার সাথে আপনি হচ্ছে সেই পড়াগুলোকে রিটেইন করবেন। আপনি যখন রাতের বেলা ঘুমোতে যাবেন, আপনি যেন মনে করলে আপনার মাথায় আসে যে আচ্ছা এই কোয়েশ্চেনগুলো তো আমি আজকে আজকে পড়েছিলাম, এটা টপিকসটা এটা ছিল, আমি এইভাবে এক্সক্লুড করেছিলাম, ওর সাথে আরেকটা অপশন আমি এইভাবে এক্সক্লুড করেছিলাম। সেভাবে যদি আপনি পড়েন, তাহলে আমি ধরলাম যে আপনি হচ্ছে পার ডেতে যদি 40টা করে প্রশ্ন শেষ করেন, তাহলে 30 দিনে হয় 1200, তাই তো? তো 30 দিনে যদি হচ্ছে আপনার 1200 হয়, তাহলে আপনি দেখেন আপনার 3 মাসে লেগে যাচ্ছে হচ্ছে 3600। মানে 3600 প্রশ্ন শেষ করতে আপনার 3 মাস লাগতেছে। তাহলে আরো 3600 প্রশ্ন শেষ করতে আপনার 3 মাস লাগবে, ধরলাম। তাহলে এই 6 মাস, তাও যদি আপনি প্রতিটা দিন সেম টাইপের
সেম ভাবে পড়াশোনা করতে পারেন, 40টা করে প্রশ্ন পড়তে পারেন এবং সমানভাবে রিটেন করতে পারেন, যে আপনি আজকে যেটা পড়তেছেন আপনি কালকে সেটা ভুলবেন না। যদি এরকম হয় তাহলেও আপনার 2বার ইউয়াল শেষ করতে 6 মাস টাইম লাগছে। এর পাশাপাশি আপনি হচ্ছে এনবিএমই ধরেন, তার পাশাপাশি আপনি আপনার কিছুটা তো কিছুদিন তো এরকম যাবেই যে হ্যাঁ আপনি যতই হচ্ছে মানে মেরিটোরিয়াস হন, আপনি যতই স্টাডিয়াস হন, হার্ড ওয়ার্কার হন, কোনো মানুষের পক্ষেই তো একইভাবে পড়াশোনা করা সম্ভব না। তো সেই হিসাবে ধরলে আপনি যদি 1 মাস অ্যাড করেন তাহলে 7 মান্থ। এই 7 মাস যদি সময় আমি আপনাকে বলি, এই 7 মাস, এই যে সময়টার কথা আমি আপনাকে বললাম, এই 7 মাসের মধ্যে আপনি যদি এইভাবে যেভাবে আমি বলছি সেভাবে পড়াশোনা করেন, তাহলে আপনার হচ্ছে আপনি হয়তো বা একটা লেভেলে পৌঁছাতে পারবেন। আদতে কি তা সম্ভব? আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে? এই যে আমি বিভিন্ন এতদিন ধরে আমি যে হচ্ছে মেন্টরিং করছি, যে সিকে তে মেন্টরিং করছি বা এই যে মেন্টরিং করছি, আমার স্ট্যাটিস্টিক্স বলতেছে যে এই 7 মাসের মধ্যে ম্যাক্সিমাম মানুষের লাইক 90% অ্যাভাব তাদের কেবল একবার ইউয়াল শেষ হয়। কেন? কারণ প্রথম প্রথম হচ্ছে তাদের একটা পেসে উঠতে টাইম লাগে। তারপর পেসে ওঠার পরে দেখা যায় যে হচ্ছে সেটা মেনটেন করে ধরে রাখার জন্য একটা ব্যাপার থাকে। তারপর দেখা যায় যে মাঝপথে যে মনে হয় যে আমি আগের পড়া সব ভুলে গেছি। তো এই যে করতে করতে দেখা যায় মিনিমাম মানে 6 থেকে 7 মাস সময় লেগে যায় ফার্স্ট টাইম ইওয়ালটা শেষ করতে। তারপর আপনি ধরেন একটা এনবিএমই দিলেন, আপনি আপনার টার্গেট সেট করলেন, তারপর আপনি সেকেন্ড টাইম করলেন। তো মিনিমাম মানে যদি আপনি বলেন যে তাহলে আমি কতদিনে আমি ধরতে পারবো যে আমি এই সিকেটা পরীক্ষাটা দিতে পারবো, যদি আপনি বাস্তবসম্মত টাইম ধরেন তাহলে সেটা মিনিমাম হচ্ছে 10 মাস থেকে 1 বছর। এটা হচ্ছে মিনিমাম টাইম। এখন আপনি আমাকে এক্সাম্পল দিতে পারেন, কিন্তু আমি আসলে এমন অনেককেই চিনি যারা সিকে পরীক্ষা দেওয়ার পরে সত্যি কথা বলে নাই। অনেককেই তারা কনফিউজ করে দিছে যে আমি তো 6 মাসে পরীক্ষা দিছি, 5 মাসে পরীক্ষা দিছি, বাট 6 মাস বা 5 মাস ছিল তাদের ডেডিকেটেড পিরিয়ড। তারপর আপনারা রেডিটে যাবেন, রেডিটে গেলে আপনারা দেখবেন যে অনেকেই পোস্ট দিছে যে আমি 6 মাসে শেষ করছি, 2 মাসে শেষ করছি, 3 মাসে শেষ করছি। তো যারা ইউএসআইএমজি তাদের হয়তো বাদই দিলাম, বিকজ আমরা যেরকম ভাবে প্রফ দেই ওরা এরকম করে হচ্ছে শিখে দেয়। তো বা স্টেপ গুলা দেয়। আর যারা হচ্ছে নন ইউএস আইএমজি এদের মধ্যে একটা পোর্শন তারা সত্যি কথা বলে না। তারা তাদের ডেডিকেটেড পিরিয়ডটাকে হচ্ছে উল্লেখ করে এবং ডেডিকেটেড পিরিয়ডটাকে উল্লেখ করে আদার্স মানুষদেরকে হচ্ছে কনফিউজড করে দেয়। আর যারা দেখবেন যে হচ্ছে আপনার সত্যি কথাটা যারা হচ্ছে বলতে চায় বা বলে, তাদের যদি সামহাও তাদের কোনোভাবে তারা যেটা চাইছে বা তাদের যেই টার্গেট স্কোর ছিল সেটা তারা যদি অ্যাচিভ করতে না পারে, তাহলে একটা মানে বিশাল একটা আইসবার্গের একটা পোর্শন কিন্তু আমরা জানিই না। তো সেই হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আইডিয়াল টাইম কতটুকু ধরা উচিত, আমি অবশ্যই বলবো আপনারা একটা রিয়েলিস্টিক টাইম ফ্রেম করবেন, একটা রিয়েলিস্টিক রুটিন করবেন, যেটা টাইম হওয়া উচিত 10 মাস থেকে 1 বছর। এইটা যদি আপনারা মাথায় নিয়ে আজকে থেকে পড়তে বসেন, আমি বলবো যে ইনশাল্লাহ আপনাদের স্কোর ভালো হবে। এবং প্রথম যেটা করতে হবে, আপনাদের প্রতিটা টপিকসে মাস্টার হইতে হবে। আপনাদের টপিকস যখন আপনি ভালো করে বুঝবেন, কোয়েশ্চেনের এঙ্গেল গুলা যেদিক থেকেই আসুক না কেন, দেখবেন যে আপনাদের জন্য সেটা কোনো ম্যাটার হবে না। কিন্তু যদি আপনাদের টপিকস সম্পর্কে আইডিয়া ভালো না থাকে, তাহলে এক্সক্লুড করতে যে দেখবেন যে আপনাদের পরীক্ষার হলে অনেক বেশি হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে। এবং এই এক্সক্লুশনেই যদি ভেজাল হয় তাহলে আপনাদের স্কোর ড্রপ করবে। এটা হচ্ছে আমার টাইম নিয়ে হচ্ছে বলার কথা। আর হচ্ছে এরপরে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, যে আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন আমরা হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2 সিকের একই টপিকস এর উপরে কিছু কোয়েশ্চেন আমরা হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন হচ্ছে আমিন ভাই আমাকে যদি একটু স্ক্রিন শেয়ার করার অনুমতি দিতেন। এখন দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্ক্রিনশট করতে পারবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা অলরেডি স্টেপ 1 দিয়ে ফেলেছেন বা দিবেন খুব শীঘ্রই, তারা দেখেন যে এই যে এই কোয়েশ্চেনটা, এটা কত কমন এক কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেনটা আমি যদি পড়ি, প্রথমেই যদি আমি এই ছবিটাকে দেখি, আমি দেখতে পাচ্ছি যে একটা লাংসের ছবি দেয়া আছে। ছবিটা একটু ভালো করে দেখি। একটা লাংসের ছবি দেয়া আছে, এই যে এইগুলা দেখে বোঝা যাচ্ছে যে একটা লাংসের ছবি দেয়া আছে। এবং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কিছু ব্লাড ক্লটের মতো জমে আছে। হ্যাঁ,
এখন যদি আমরা এখানে আসি, কোয়েশ্চেনটাতে আসি, তাহলে কোয়েশ্চেনে কি ছিল যে একটা 62-year-old ম্যান যে হচ্ছে হোটেল রুমে তাকে ডেড অবস্থায় পাওয়া গেছে, সে ট্রাভেলিং করতো তার কাজের জন্য। আমরা জানি যে স্টেপ 1-এর ক্ষেত্রে যখনই আমরা হচ্ছে ট্রাভেলিং এর কথা বলি তখনই আমাদের মাথায় কয়েকটা জিনিস চলে আসে, এর মধ্যে একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, রাইট? এবং হচ্ছে সে ট্রাভেল করে এসে জাস্ট চেক ইন করছে আগের দিন রাতে, এবং আজকে তার একটা ডেড বডি পাওয়া গেছে, তার কোনো হিস্ট্রি পাওয়া যায় না। অটোপসিতে দেখেন একেবারে ক্লিয়ার কাট একটা হচ্ছে ছবি দিয়ে দিয়েছে, এবং এটা মানে এটা চিন্তা করা হচ্ছে যে এটা তার ডেথের একটা কজ। তাহলে আপনি দেখেন কত স্পেসিফিক ভাবে আপনাকে কোয়েশ্চেনটা করলো। হ্যাঁ, এখানে কিন্তু কোনো এদিক সেদিকের কোনো ব্যাপার স্যাপার নাই। জাস্ট যদি আমি জিনিসটাকে ছোট করে ফেলি, এক লাইনে বলি, তাহলে কি একটা পেশেন্ট যে যার ডেড বডি পাওয়া গেছে, যে আগের দিন হচ্ছে অনেকটুকু ট্রাভেল করে আসছে, আদার্স কোনো হিস্ট্রি পাওয়া যায়নি, তার লাংসের মধ্যে তার লাংসের একটা ছবি দেওয়া আছে যেখানে একটা ক্লট পাওয়া যাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটা কি, তাই না? দেখেন এখানে কোয়েশ্চেনের মধ্যে জাস্ট কি বলছে, এই জিনিসটা হচ্ছে বেসিক থেকে তারা জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ইনসাইটিং ইভেন্ট দ্যাট লিড টু দিস পেশেন্টস ডেথ। তাহলে আমরা জানি যে এটা তো বোঝা যাচ্ছে যে এটা পালমোনারি এম্বোলিজমের একটা কোয়েশ্চেন। তাহলে পালমোনারি এম্বোলিজমের কোথা থেকে আসবে? আমরা জানি যে হচ্ছে এটা অবশ্যই ভেইন থেকে আসতে হবে। সো এখানে আমরা আজকে মানে ডিসকাস করব না, যে কোয়েশ্চেন বা আনসার নিয়ে ডিসকাস করব না, এখানে আমি জাস্ট আপনাদেরকে, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্টেপ টু সিকের। আমি আগে ডায়াগনোসিস বলে দিচ্ছি, পালমোনারি এম্বোলিজমের একটা কোয়েশ্চেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, বাট আগে থেকে ডায়াগনোসিস বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কোয়েশ্চেনটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে কত ভাবে, কত নয়েজ আছে কোয়েশ্চেনটার মধ্যে। তো চলেন আমরা হচ্ছে কোয়েশ্চেনটা আগে পড়ি। তো এখানে দেখা যাচ্ছে সে বলতেছে একটা 56-year-old ওমেন এসছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। কেন? তার হচ্ছে শর্টনেস অফ ব্রিথ আছে, যেটা হচ্ছে সাডেনলি 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, যখন সে তার ফেভারিট টেলিভিশন শো এনজয় করতেছিল। তার মানে সে কিন্তু কোনো হিস্ট্রি দেয় নাই এখন পর্যন্ত ট্রাভেলিং এর। সে তার রুমে বসেছিল, তার 2 ঘন্টা আগে তার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হচ্ছে। সে বলতেছে তার হচ্ছে শার্প লেফট সাইডের চেস্ট পেইন আছে, যেটা কাশির সাথে সাথে ওয়ার্স হচ্ছে, লাইক প্লুরাটিক টাইপ চেস্ট পেইন। আমরা জানি প্লুরাটিক টাইপ চেস্ট পেইন অনেক জায়গায় হইতে পারে, লাইক হচ্ছে আপনার নিউমোথোরাক্সে হইতে পারে, পালমোনারি এম্বোলিজমে হইতে পারে, অনেকগুলো জায়গায় হইতে পারে। এবং তার মেডিকেল হিস্ট্রির মধ্যে কি কি আছে? ডায়াবেটিস মেলাইটাস ছিল, তারপর হাইপারটেনশন ছিল, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হার্ট ডিজিজ ছিল। দেখেন এর মধ্যে একটা ফ্যামিলি হিস্ট্রি ঢুকাই দিছে, যার হার্ট ডিজিজ ছিল, যে মারা গেছে 40 বছর বয়সে। তাহলে আপনি দেখেন আরেকটা নয়েজ অ্যাড করছে। তারপর পেশেন্ট হচ্ছে 30 প্যাকে স্মোকিং হিস্টোরি ছিল, বাট এখন সে কারেন্টলি স্মোক করে না। এবং ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা যাচ্ছে তার একিড ডিস্ট্রেস আছে, ডায়াফোরেটিক আছে, তার টেম্পারেচার আছে, প্লাস হচ্ছে তার ব্লাড প্রেশারটা দেখেন খুব একটা কিন্তু কম না। তারপর হচ্ছে তার পালসটা বেশি, ইরেগুলার কথা বলতেছে, রেসপিরেটরি রেটটা বেশি, অক্সিজেন স্যাচুরেশনটা কম, এবং সে একটু বাল্কি, তার বিএমআইটা বেশি, এবং তার জুগুলার ভেনাস প্রেশারটা হচ্ছে এলিভেটেড, স্লাইটলি এলিভেটেড, এবং তার লাংস হচ্ছে ক্লিয়ার অসকালটেশনের সময়। এই যে এই কোয়েশ্চেনটা, হ্যাঁ, এখন আপনি নিচে আসেন, তার হেমাটোক্রিটের কথা বলছে, লিউকোসাইটস এর কথা বলছে, প্লেটলেটের কথা বলছে। এই যে আমরা ল্যাব ইনভেস্টিগেশনটা দেখলাম, এই ল্যাব ইনভেস্টিগেশন দিয়ে কিন্তু বলে দিল এটা এটা হচ্ছে কোনো ইনফেকশন না, কারণ নিউমোনিয়াতেও এরকম প্লুরাইটিক টাইপ চেস্ট পেইন হইতে পারে। ঠিক আছে? তারপর তার প্লেটলেট কাউন্টও নর্মাল, তার হেমাটোক্রিটও নর্মাল। তাহলে এই যে আমি যেই কোয়েশ্চেন গুলো পড়লাম, তাহলে এর মধ্যে তার ডায়াবেটিস মেলাইটাস আসছে, এর মধ্যে তার হাইপার টেনশন আসছে, এর মধ্যে তার ফ্যামিলি হিস্ট্রি আসছে, এর মধ্যে কিন্তু কোনো পালমোনারি এম্বোলিজমের জন্য কোনো অবভিয়াস হিস্ট্রি দেয়া হয় নাই। পালমোনারি এম্বোলিজমের অবভিয়াস হিস্ট্রি কি? অবভিয়াস হিস্ট্রি হচ্ছে এটা যে পেশেন্ট হচ্ছে তার রিসেন্ট কোনো একটা সার্জারি হবে, পেশেন্ট হচ্ছে ট্রাভেল করবে, তারপর হচ্ছে পেশেন্টের হাইপার কোয়াগুলেশন টাইপের কোনো একটা কিছু থাকবে। দেখেন এই টাইপের কিন্তু কোনো কথা বলা হয় নাই, জাস্ট একটা পেশেন্ট আপনার কাছে আসছে, এই এই ফিচার গুলো তার আছে, শুধু একটা পজিটিভ কথা বলছে যে তার বিএমআইটা বেশি। তো বিএমআই বেশি অনেক পেশেন্টের থাকতে পারে। তারপর দেখেন এখানে কি বললো, তার লাংসটা হচ্ছে ক্লিয়ার। এই যে তার লাংসটা ক্লিয়ার, কিন্তু তার এই প্লিউরাইটিক টাইপ চেস্ট পেন আছে, টেকিকার্ডিয়া টেকিপনিয়া আছে, এই জিনিসগুলো দেখে আপনাকে মেইনলি ডায়াগনোসিস করতে হবে যে এটা কি। তো এটা নিউমোথোরাক্স হইতে পারে। ঠিক আছে, আমি এই যে অপশন গুলো দেখেন আপনারা এখানে, কারণ এই যে আমরা জানি যে আমাদের নিউমোথোরাক্সে কিন্তু পেশেন্টের রেগুলার ভেনাস প্রেশার হচ্ছে এলিভেটেড থাকে, রাইট? তো এইখানে আপনি যদি হচ্ছে কয়েকটা জিনিস খেয়াল করেন, তাহলে আপনি অপশনের মধ্যে নিউমোথোরাক্সও পাবেন, অপশনের মধ্যে আপনি এমআইও পাবেন, অপশনের মধ্যে হচ্ছে আপনার বাকি যা কিছু আছে সবকিছু পাবেন। ওকে?
তাহলে এখানে কি হবে, এখানে দেখেন আমি যেটা বললাম, দেখেন এম্বোলিজমের কথা বলা আছে, টেনশন নিউমোথোরাক্সের কথা বলা আছে, ইনফার্কশনের কথা বলা আছে, মাইটাল স্টেনোসিসের কথা বলা আছে, টেম্পোনেটের কথাও বলা আছে, এবং ব্রঙ্কোকনস্ট্রিকশনের কথাও বলা আছে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা এখানে আপনাকে কি জানতে হবে, এবং দেখেন ইসিজি রিভিলস ইরেগুলার আর আর ইন্টারভাল উইথ নো ডেফিনিট পি ওয়েভস অ্যান্ড ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তার মানে কোনো পি ওয়েভ আমি পাচ্ছি না। তাহলে এটা কিন্তু অনেক সময় হচ্ছে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে ম্যাচ করে, তাই না? যে আমার ইরেগুলার আর ওয়েভ, দেন হচ্ছে আমার পি ওয়েভ নাই, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তো এটা আমাদের অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কথা বলতেছে। তাহলে এখানে কতগুলো জিনিস জেনে আপনাকে এটা ডায়াগনোসিস করতে হবে। এটা টেনশন নিউমোথোরাক্স না কেন? টেনশন নিউমোথোরাক্স না, তার কারণটা হচ্ছে যে এইটা টেনশন নিউমোথোরাক্স হলে লাংস কখনোই ক্লিয়ার থাকতো না, এটা আমরা জানি। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এই যে এত বড় একটা কোয়েশ্চেন, আপনি বুঝতে পারছেন যে আমি এই যে প্রথমে যেটা বলেছিলাম যে সিগন্যাল আর নয়েজ, স্টেপ ওয়ানের সময়ে আমাদের ডিরেক্টলি সিগন্যাল দেয়া আছে যে এই কোয়েশ্চেনটা এরকম টাইপের, এরকম প্যাটার্নের, তুমি এই পথে হাঁটো। স্পেসিফিক ভাবে তুমি এটাই পড়ছো যে আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি হইতে পারে পালমোনারি এম্বোলিজমের জন্য, সেই কথাটাই বলা আছে। কিন্তু সিকের ক্ষেত্রে এটা কিন্তু মানে মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তো সিকের ক্ষেত্রে আপনার ব্যাপারটা হচ্ছে এভাবে পেঁচানো, এখানে অনেক নয়েজ অ্যাড করা আছে। এই নয়েজ থেকে আপনাকে পারফেক্ট জিনিসটা ধরে নিয়ে আসতে হবে। যে কারণ হচ্ছে এই পালমোনারি এম্বোলিজম হলে এক্ষেত্রে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। এই যে আপনি পারফেক্ট জিনিসটাকে ধরে নিয়ে আসবেন, এই যে এই জিনিসটা ধরার যে প্রসেসটা, এইটাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি এক্সক্লুড করবেন যে কেন এটা কার্ডিয়াক টেম্পোনেট না, কেন এটা হচ্ছে আমাদের টেনশন নিউমোথোরাক্স না, এই জিনিসটা বের করার যে প্রসেসটা, এইটাই আপনাকে শিখতে হবে সিকেতে। এবং এটাকেই বলা হয় যে মাস্টারিং করা। এটাই হচ্ছে টপিকস এর উপরে মাস্টার হওয়া, যেন এই কোয়েশ্চেনটা যেভাবেই আসুক না কেন, আপনি যেন পরবর্তীতে যে টাইপের কোয়েশ্চেনই আসুক না কেন, 5টা 10টা পালমোনারি এম্বোলিজমের যত কোয়েশ্চেন থাকুক, আপনি যেন সে কোয়েশ্চেনটা পারেন। যদি আপনি এইভাবে পড়াটা শিখতে পারেন, এইভাবে আপনি এক্সক্লুড করে করে পড়তে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক বেশি হচ্ছে আপনার পড়তে কষ্ট হচ্ছে না, খুব একটা হচ্ছে ঝামেলা হবে না। ঠিক একই রকম ভাবে চলেন আমরা হচ্ছে নেক্সট আরেকটা কোয়েশ্চেনে যাই। তো এই যে আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাব, এখানে দেখেন যে এটা হচ্ছে 65-year-old ওমেন, যাকে হচ্ছে ক্লিনিকে নিয়ে আসা হয়েছে। তাকে ক্লিনিকে কে নিয়ে আসছে? তার হাজবেন্ড নিয়ে আসছে। তার কিছু মেমোরি প্রবলেম আছে, এবং তার হচ্ছে মেডিকেল হিস্ট্রি সিগনিফিক্যান্ট, তার কি কি ছিল? হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং ডিপ্রেশন, এবং তার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, এবং হচ্ছে কোনো ফোকাল নিউরোলজিক ডেফিসিট নাই, বলে দিল। তার মানে তার কোনো স্ট্রোক বা এরকম কোনো কিছু নাই। আচ্ছা, তারপর হচ্ছে তার 2 years later the patient dies suddenly from a massive myocardial infarction, এবং তখন দেখা গেছে যে কঙ্গোরের স্টেইনিং করে দেখা গেছে যে ব্রেন স্যাম্পল obtained from the hippocampus and cerebral arterioles reveals patchy red deposit। কোথায় পাওয়া গেছে? ইয়েলো গ্রিন, এবং যেটা টার্ন হয়েছে ইয়েলো গ্রিন আন্ডার পোলারাইজড লাইট। এবং এটা আমরা জানি যে কঙ্গোরের স্টেইন থাকবে যেটা ইয়েলো গ্রিন পোলারাইজড লাইটে চেঞ্জ হবে। তাহলে সেটা সেই সেই জিনিসটা কি? সেটা কি সেটা আমরা সবাই জানি, যে একেবারে ডিরেক্টলি আপনাকে বলে দিচ্ছে। হ্যাঁ, অ্যালঝেইমার ডিজিজ। এখন আপনি চলেন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাই। এটা ডায়াগনোসিস আমি আপনাকে শুরুতেই বলবো না, কারণ ডায়াগনোসিসটা এখানে স্পেসিফিক না। বাট এখানে আপনারা যে সেকেন্ড যে কোয়েশ্চেনটাতে আসছি, এখানে আসেন, দেখেন আপনাদেরকে কি কি বলতেছে। এখানে বলতেছে যে দেখেন 71 ইয়ার একজন লোক এসছে অফিসে। এই অফিস বলতে কি বোঝাচ্ছে? অফিস বলতে বোঝায় যে আমাদের আউটডোর, যে ইউএস এর যে আউটডোর ক্লিনিক গুলো থাকে সেটা। তার ডটার নিয়ে আসে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে পাস্ট ইয়ার থেকে। প্রথমে শুরু করছে তার বিহেভিয়ার চেঞ্জ নিয়ে। তারপর তার মেমোরি প্রবলেম ছিল সেভারাল ইয়ার্স অ্যাগো, এবং সে ফ্রিকোয়েন্টলি ফরগট হিজ গ্র্যান্ডচাইল্ডস নেম। এখন বয়স্ক একটা মানুষ যখন কারোর নাম, তার গ্র্যান্ডচিলড্রেনদের নেম ভুলে যাবে, তখন আমাদের মাথায় আসতে পারে হচ্ছে এজ রিলেটেড ডিমেনশিয়া, মানে এজ রিলেটেড ডিপ্রেশন। এটা আসতে পারে যে পেশেন্ট অনেক সময় কানে শোনে না, সেই কারণে তার হচ্ছে দেখা যায় যে সে অনেক কিছু ভুলে যায়, এই জিনিসগুলো আসতে পারে। তারপর হচ্ছে মাঝে মাঝে পেশেন্টের ডিফিকাল্টি অফ ফাইন্ডিং ওয়ার্ডস। তারপর সেভারাল টাইমস রিসেন্টলি হি ওয়াজ ফাউন্ড রোমিং হিজ অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিকজ হি ওয়াজ লস্ট। দেখেন এই কথাটা খুব কমন। এখন কোন কোয়েশ্চেনে এই কথাটা কমন থাকবে যে সে তার নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ সে হারায় যাচ্ছে? তারপর হচ্ছে
দেখা গেছে যে তার মানে এই patient আবার নিজে মাঝে মাঝে বলে যে না আমি তো এরকম করে হারা যায়, এটা কোনো ব্যাপার না। তারপর সে কখনো হচ্ছে অ্যালকোহল বা ইলিসিট ড্রাগস কোনো কিছু খায় নাই, তার ব্লাড প্রেশারটা একটু বেশি। তারপর হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আছে মেইনলি। তারপর তার পালস হচ্ছে নর্মাল। তারপর তার এই যে ডাউন গোয়িং প্লান্টার রিফ্লেক্স ডাউন গোয়িং বায়োল্যাটারালি, এটা হচ্ছে মনে হবে যে কি ব্যাপার, তার কি আসলে তাহলে স্ট্রোক টাইপের কিছু আছে কিনা। বাট এটা হচ্ছে ওল্ডার এজ এর জন্য কমন, যদি আপনারা মনে করে দেখেন। তারপর দেখেন এখানে মিনি মেন্টাল স্কোর এই কথাটা বলে দিচ্ছে 15 অন স্কেল অফ 30। তো এই জিনিসগুলো দেখেন কতগুলো কথা আপনাকে এর মধ্যে অ্যাড করে নিয়ে আসছে, এবং এর মধ্যে অ্যাড করে নিয়ে এসে আপনাকে ল্যাব ভ্যালুটা বলতেছে। যে ল্যাব ভ্যালুর কথাটা এখানে দেখেন বলতেছে হিমোগ্লোবিন, মানে এখানে আপনি সবকিছু দেখলে দেখবেন যে মানে অ্যারাউন্ড নর্মাল, কোনো কোথাও আপনি সেরকম কোনো প্রবলেম পাবেন না। এবং এই যে আপনি ল্যাব ভ্যালুটার দিকে তাকাবেন, তাকায় আপনি ডায়াগনোসিস করবেন, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটাও আপনাদের খুব দ্রুত হচ্ছে শিখতে হবে যে কিভাবে আমি হচ্ছে ল্যাব ভ্যালুটা পড়ে ফেলবো, ল্যাব ভ্যালু নর্মাল নাকি অ্যাবনর্মাল, সেটা থেকে আমি কিভাবে ডায়াগনোসিস করব, কোয়েশ্চেন গুলো কিভাবে পড়বো। এবং এরপরে দেখেন আপনাকে এখানে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাবনর্মালিটিস ইজ মোস্ট লাইকলি টু বি সিন অন দিস পেশেন্টস এমআরআই। তার মানে এই পেশেন্টের যদি আপনি এমআরআই করেন তাহলে আপনি কি দেখতে পাবেন। ঠিক আছে। এবং আমি আপনাদেরকে এখন যদি ডায়াগনোসিস বলি, হ্যাঁ এটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, এবং অ্যালজাইমার্স ডিজিজের এমআরআই তে আপনি কি দেখতে পাবেন এই জিনিসটা কিন্তু আমরা স্টেপ ওয়ানের সময় পড়ি নাই। তো সিকের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে নয়েজ, এই যে এত এত শব্দ, যেটা কেন স্ট্রোক না, এটা কেন হচ্ছে আদার্স কোনো ডিজিজ না, এটা কেন ডিপ্রেশন না, এটা কেন অ্যালজাইমার্স ডিজিজ, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং এটা এক্সক্লুড করতে জানতে হবে। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আমি লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেনে এখানে আপনি দেখেন আম, এই জায়গাটাতে আমরা যখন আসব, এটা হচ্ছে আপনাদের খুবই কমন একটা কোয়েশ্চেন, আপনারা হচ্ছে এটা এই কোয়েশ্চেন গুলো হচ্ছে সবাই জানেন। জাস্ট দেখেন একটা 72 বছরের লোক আসছে, তার হচ্ছে মাইল্ড অ্যাবডোমিনাল পেইন আছে, ব্লাডি ডায়রিয়া আছে, তার হচ্ছে আন্ডারগোয়িং আর্জেন্ট কোলেসিস্টেক্টমি করা হয়েছিল, তারপর তার একটা এপিসোড ছিল হাইপোটেনশনের, এরপর তাকে ইন্ট্রাভেনাস ক্রিস্টালয়েড ফ্লুইড দেওয়া হয়েছে। তারপর তার আগে কোনো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং ছিল না, তার লাস্ট কোলোনোস্কোপি নর্মাল ছিল, পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে এই যে এইগুলা সব দেয়া আছে। এবং হচ্ছে পেশেন্ট স্মোক 40 ইয়ার্স, এবং এখন হচ্ছে সে কুইট করেছে। কোলোনোস্কোপিতে কি পাওয়া যাবে দেখেন, হাইপোটেনশনের পরে আমরা কি পেতে পারি একটা ওল্ডার এজ পেশেন্টের, তাই না? আমরা জানি যে আমাদের হচ্ছে ওয়াটারশেড যে এরিয়াটা আছে, ওয়াটারশেড এরিয়াতে ব্লাড সার্কুলেশন সবার থেকে কম যায় যখন হচ্ছে গিয়ে আমরা যখন একটা পেশেন্টের, স্পেশালি ওল্ডার পেশেন্টের হাইপোটেনশন হয়। তো জাস্ট সেটাই হচ্ছে কোয়েশ্চেন, দেখেন ডিরেক্ট কথা বলে দিছে। এরপর আপনি এই জায়গাটাতে যদি আসেন, আমাদের লাস্ট কোয়েশ্চেন আপনাদের জাস্ট কম্পেয়ার করে দেখানোর জন্য যে আপনার স্টেপ ওয়ানের নলেজটা কেন জরুরি, এবং কিভাবে আপনার স্টেপ ওয়ানের নলেজ ইউজ করে বাড়তি যেই পড়াশোনাগুলো সেগুলো জেনে সেখান থেকে কিভাবে নোট নিয়ে আপনারা ইফেক্টিভলি একটা পড়াশোনা করবেন, সেই জিনিসটা দেখানোই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ছিল, আমার আজকের গাইডলাইন ক্লাসের হচ্ছে মেইন মোটিভ ছিল। তো এখানে আপনি দেখেন একটা 67-year-old ম্যান এসছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তার হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এবং ডিস্টেনশন। 5 দিন আগে সে হচ্ছে লার্জ ভলিউম ওয়াটারি স্টুল ছিল তার, 6 থেকে 8 বার হয়েছে ডেইলি, নতুন একটা রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করার পরে। তো এরপরে দেখেন তার অ্যাসোসিয়েটেড হচ্ছে মাইল্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্প, নশিয়া, কিন্তু তার ফিভার চিলস কোনো কিচ্ছু নাই। তারপর তার ওয়াইফও হচ্ছে সেম খাবার খেয়েছে, কিন্তু তার ওয়াইফের কোনো প্রবলেম হয় নাই। তারপর তার হচ্ছে ওরাল ফ্লুইডটা বাড়ানো হয়েছে, তারপর কিন্তু তার স্টুল ফ্রিকোয়েন্সি, কনসিস্টেন্সি এটা আস্তে আস্তে ইমপ্রুভ করেছে, কিন্তু গতকাল থেকে তার বাউল মুভমেন্ট স্টপ, এবং তার ডিফিউজ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়ে আছে, ডিস্টেনশন হয়ে আছে। তারপর পেশেন্টের দেখেন তার হিস্ট্রিগুলো দিল, হিস্ট্রিগুলো দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি পেশেন্টের টেকিকার্ডিয়া আছে। তারপর পেশেন্টের হচ্ছে ড্রাই মিউকাস মেমব্রেন, অ্যাবডোমেনটা ডিসেন্ডেড হয়ে আছে, টিম্পেনিক হয়ে আছে, দেখেন টেন্ডার টু পালপেশন হয়ে আছে, কিন্তু কোনো গার্ডিং আর রিবাউন্ড টেন্ডারনেস নাই। তার মানে এই গার্ডিং বা রিবাউন্ড টেন্ডারনেস নাই, এটা দিয়ে আপনাদেরকে বলে দিল যে এখানে পারফোরেশন নাই। তারপর হচ্ছে পেশেন্টের বাউল সাউন্ডটা ডিক্রিজড, এবং দেখেন এখানে বলে দিছে যে ডিআরিতে তার হচ্ছে রেকটালটা একেবারে রেকটাল ভলটা এমটি হয়ে আছে, এবং এখানে কোনো তার ব্লাড বা ম্যালেনা কোনো কিছু নাই। যখন ক্যাট স্ক্যান করা হয়েছে তখন দেখা গেছে যে এখানে কোলোনিক ডাইলেশন হয়ে আছে, এবং বাউল যে স্মল বাউলটা নন ডাইলেটেড হয়ে আছে। লিউকোসাইট কাউন্ট নর্মাল, তার মানে এটা ইনফেকশন না। তার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল হচ্ছে নেগেটিভ, যেহেতু সে একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে তার এরকম হলো, তাহলে এটা মানে হুইচ অফ দ্য ফলোইং মোস্ট লাইকলি কন্ট্রিবিউটেড টু দিস পেশেন্টস কারেন্ট কন্ডিশন। তাহলে কোনটা হচ্ছে কন্ট্রিবিউট করলো এই পেশেন্টের যে কারেন্ট কন্ডিশন, তাহলে বুঝতেই পারছেন যে এটা এখানে হচ্ছে এটা একটা অবস্ট্রাকশনের মতো, এবং হচ্ছে এটাও একটা কোলনিক অবস্ট্রাকশন, এবং সেটা কিভাবে তারা কোয়েশ্চেনটা করছে।
ঠিক আছে? তো এইটা আমার বলার উদ্দেশ্য ছিল যে আমি হচ্ছে শেয়ারিংটা হচ্ছে অফ করছি। তো এই যে আমি ৩টা কোয়েশ্চেন যে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম এবং আমি ৩টা কোয়েশ্চেন স্টেপ 1 এবং স্টেপ 2 সিকের সাথে মিলিয়ে আমি হচ্ছে আপনাদেরকে যেই জিনিসগুলো বললাম বা জিনিসগুলো এক্সপ্লেইন করলাম, জিনিসগুলো বোঝালাম, আমার মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে এইটা বোঝানো যে এই যে এইভাবে যদি আপনি পড়াশোনা করতে চান ইফেক্টিভলি, আপনি নোটটা নিতে চান, আপনাকে যদি বারবার করে রিভিশন দিতে হয়, আপনাকে যদি বারবার করে সমস্ত কিছু করতে হয়, তাহলে এটা কখনোই 6 থেকে 7 মাসের প্রিপারেশন নিয়ে পসিবল না তো কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনাদেরকে ভালো একটা স্কোর করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে ভালো স্কোর করার জন্য আপনাদের প্রথম থেকেই টপিকসে মাস্টার হইতে হবে। আপনি ভাববেন যে আমি প্রথমবার ইউয়াল শেষ করে ফেললাম, আমি সেকেন্ড টাইম ভালো করে পড়বো, থার্ড টাইম ভালো করে পড়বো, সেটা পসিবল না। এইখানে এই পর্যন্ত বলে আমি হচ্ছে আমার বলাটা শেষ করলাম। আমি আবার আমিন ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি। আমি আমিন ভাই যদি হচ্ছে কিছু বলতে চান, তাহলে আমিন ভাই বলবেন, এরপর আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ শান্তা আপু। আপনি স্টেপ 1 এবং ইউএসএম স্টেপ 2 এর কোশ্চেনের মধ্যে সেম টপিকস বাট একই টপিকস থেকে, এবং আনসারও সেম টপিকস সেম আনসার, বাট প্রশ্নটাকে কিভাবে ঘোরানো যায় এই জিনিসটা আপনি একেবারে মানে হাতে কলমে প্রমাণ সহ আপনি হচ্ছে কোশ্চেন থেকে দেখিয়ে দিয়েছেন। আম, এবং এই ডিফারেন্সটা বুঝতে পারাটা আসলে খুব দরকার, কারণ মানে পড়াশোনা এক, কিন্তু কত অ্যাঙ্গেল থেকে কতভাবে কোশ্চেন গুলোকে বানানো যায় সেটা আসলে ইউএসএমএল এই ইউআর সলভ করা বা ইউএসএমএল পড়াশোনা না করলে আসলে বোঝা যায় না। তো আমি স্পেশাল থ্যাঙ্ক জানাচ্ছি আপনাকে আবারও, আপনি এগুলো দেখিয়েছেন। এখন আম, আপনাদের কারো কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি আর অন্য কোনো মানে কথা বাড়াচ্ছি না, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনের আনসার সেশনে চলে যেতে চাই। যে কোনো কোশ্চেন, কোনো বক্তব্য, মন্তব্য, ক্রিয়া, প্রতিক্রিয়া, অভিমত, মতামত যা পারেন আপনি একটু চাইলে শেয়ার করতে পারেন, চাইলে আপনি প্রশ্ন করতে পারেন, চাইলে আপনি আপনার মতামত দিতে পারেন, যে কোনো কিছু। যদি আমাদের এই সেশন থেকে তারা যদি কোনো কোশ্চেন থাকে বা ইউএসএম স্ট্রিপ 2 থেকে যদি কোনো কোশ্চেন থাকে, ভাইয়া বা আপু, আমরা এটা কি 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 করতে পারি? ও আচ্ছা আচ্ছা, আনমিউট করা যাচ্ছে না, হ্যাঁ। এখন ইয়ে করতে পারবেন, এখন আনমিউট করতে পারবেন। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আমিন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাইয়া রুটিনটা যদি একটু বলতেন প্লিজ, কবে থেকে ক্লাস শুরু হবে এবং কত ঘন্টার ক্লাস? আমাদের স্টেপ 2 ব্যাচ এরকম টাইপের কিছু। জি ভাইয়া, স্টেপ 2 ব্যাচ, ও ইয়েস। আচ্ছা আচ্ছা, এটা এটা নিয়ে একটু 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 বলে নেই। সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদেরকে অনেকেই আসলে মেসেজ দিয়েছে যে ভাইয়া স্টেপ 2 নিয়ে কোনো ব্যাচ শুরু করার প্ল্যান আছে কিনা। আমি তো স্টেপ 1 পড়াচ্ছি, বহু বছর হয়ে গেছে। আহ, আমি স্টেপ 2 মানে পড়াইনি সময়ের অভাবে, বা সময় পাচ্ছি না বেদা, বা বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে পড়াইনি। তো মানে আপনারা স্টেপ 2 শুরু করবেন কিনা, আমাদের প্ল্যান আছে স্টেপ 2 শুরু করার। জি ভাইয়া, শুরু করার জন্যই তো জয়েন করলাম যে আপনি ব্যাচ শুরু কখন করার প্ল্যান পড়াবেন। আছে। জি। এখন কখন পড়াবো, কবে কি, বা পেমেন্ট সিস্টেম কি হবে, এটা নিয়ে এখনো ফাইনাল আমরা ইয়ে করিনি। ফাইনাল হতে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এটা হয়ে যাবে। তো হচ্ছে পার্সোনালি নক দিলে আমরা সেই ফাইনাল ইয়েটা আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এখনো ইয়ে হয়নি, শিওর হয়নি আচ্ছা শিডিউলটা কেমন। এই আর ভাই, কি। টেন্টেটিভ যদি হয় কেমন হতে পারে, একটা আইডিয়া দিতে পারবেন প্লিজ? কোনো আইডিয়া এখন পর্যন্ত দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা নিজেরা এখনো জানি না। মানে এই দু ওকে একদিনের মধ্যে ওকে। এটা আমরা ঠিক করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আপনি শান্তা দুজনেই পড়াবেন রাইট ভাইয়া?
আমরা টিম হিসেবেই কাজ করবো এখানে। আচ্ছা আচ্ছা, শান্তা আপু আছে, আমি আছি, এই তো আমাদের একটা টিম থাকবে, টিম হিসেবে আমরা এখানে কাজ করার প্ল্যান আছে। শিওর। হ্যালো কেউ? হ্যালো এই ভাইয়া, হ্যালো ভাই, আমি প্রথমে শান্ত আপুকে একটু থ্যাঙ্কস দিতে চাই ওনার নাইস প্রেজেন্টেশনের জন্য। উনি অ্যাকচুয়ালি স্টেপ 1 এন্ড স্টেপ 2 যে দুটো জিনিস খুব ডিস্টিংক্টলি উনি বুঝাইছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। এন্ড আমিন ভাইয়ের কাছে কোশ্চেন হলো যে ভাই আপনি কোন রিসোর্সেস গুলো আপনি সাজেস্ট করেন স্টেপ 2 সিকের জন্য? হ্যালো। শান্তা আপু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনার কথা শুনতে পেয়েছি। মানে আপনার প্রশ্নটা ছিল হচ্ছে স্টেপ 2 এর জন্য কোন রিসোর্স সাজেশন করবে, তাই? জি জি কোশ্চেন কি এটা ছিল? জি ভাইয়া, এটাই ছিল যে কোন রিসোর্সেস গুলো ইউয়ার্ক করতে হবে মাস্ট, এটা আমি জানি, এছাড়া এর বাইরে আপনার সাউন্ডটা আসলে ইন্টারাপ্টেড হয়ে গেছে। আপনি আরেকবার বললে হয়তো আমাদের সুবিধা হতো শুনতে। আচ্ছা হ্যাঁ, আমার কোশ্চেন হলো স্টেপ টু সিক এর জন্য কোন রিসোর্সেস গুলো আপনারা সাজেস্ট করেন বিসাইডস ওয়ার্ডস? ওকে, শান্তা আপু। আচ্ছা, প্রশ্নটা আমি নিচ্ছি। আম, ভাইয়া ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে যে ইউওয়ার্ল্ড তো মাস্ট, সাথে হচ্ছে ইউওয়ার্ল্ড নোটস এবং হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন পডকাস্ট। এর বাইরে আসলে খুব একটা বেশি কিছু লাগে না। যদি হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমি ইওয়ার্ল্ড করার পরেও আমার ওই স্পেসিফিক টপিকসে বা সিস্টেমে আমি ইমপ্রুভ করতে পারছি না, তখন হয়তো বা আমরা অ্যাম্বোস সাজেস্ট করি, বাট এটা লাগে না। কারণ ইওয়ার্ল্ড করার পরে ইওয়ার্ল্ডে এত প্রশ্ন আছে, এত এঙ্গেল থেকে প্রশ্ন আছে, তখন আর দরকার পড়ে না। তবে বিহেভিয়ারাল সায়েন্সের জন্য অ্যাম্বোস করলে এটাতে দেখা যায় যে অনেক সময় অনেক স্কোর অ্যাড হয়। জাস্ট যত আপনি শর্টের মধ্যে স্মার্টলি আপনি প্রিপারেশনটা নিতে পারবেন, কারণ আপনি যত বেশি হচ্ছে রিসোর্সেস ইউজ করবেন তত বেশি আপনার সময় বেশি লাগবে এবং আপনি হচ্ছে খেয়ে হারায় ফেলবেন। ওই জন্য আপনি জাস্ট স্টিক থাকবেন, মানে এটা আমার সাজেশন। সেটা হলো ইওয়ার্ল্ড নোটস, তারপর হচ্ছে ইওয়ার্ল্ড এবং হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন পডকাস্ট। আচ্ছা তারপর আর আপু, কার থ্যাংক প্রশ্ন ইউ। আছে? থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ আপু, আপনার সাজেশন। কিন্তু আপু আমি ইওয়ার্ড তো শুরু করছি, এছাড়া আমি তো হুম আসলে হুম ডিভাইন পডকাস্ট অনেক পরে শুনছি। তো আমি হুম হুম ইনার হুম সার্কেল আমি যেটা শেষ করছি। আর কারো এখন কি আপু হুম হুম। সাজেস্ট করেন যে আবার মানে ডিভাইন পডকাস্টটা শুরু করব, না ইনার সার্কেলটা এনাফ এটার জন্য? পিডিএফ যেটা ইনার সার্কেল পিডিএফ, যেটা আপনার রিসেন্ট, যেটা স্টেপ 2 প্লাস স্টেপ 3 যে পিডিএফটা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে। যদি আপনি কমফোর্ট ফিল করেন হচ্ছে ইনার সার্কেলের সাথে, অবশ্যই আপনি ওটার সাথে যাবেন। যেমন আমি ডিভাইনের সাথে খুবই কমফোর্ট ফিল করতাম। আচ্ছা আচ্ছা আপু। আর আর নেক্সট লাস্ট কোশ্চেন, সেটা হলো আপু আপনি এথিক্স এর জন্য কোনটা সাজেস্ট করেন? অনেকে কর্নার ফিস্কারের এথিক্স বা বিহেভিয়ারের জন্য অবশ্যই হচ্ছে আপনি অ্যাম্বোসের যে লাইব্রেরিটা, ওইটা একবার জি। পড়বেন। ওইটা আমি সবাইকে বলি হচ্ছে একবার করে পড়তে। ওকে, থ্যাংক ইউ আপু। আর আর হচ্ছে আরেকটা, সরি, আরেকটা হচ্ছে কোশ্চেন আপু, সিএমএস ফর্মটা তো সবাই করতে বলে। তো এখন আপু সিএমএস ফর্মের যে কোশ্চেন প্যাটার্ন আর এনবিএম এর যে কোশ্চেন প্যাটার্ন, এটা কি সেম, না সিএমএস মোর ইজিয়ার দেন এনবিএম? আপনার কাছে কি মনে হয় আপু? আমি এখনো এনবিএম করি নাই, সিএমএস করতেছি, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় এনবিএম থেকে সিএমএস টা ইজি? আমার কাছে মনে হয়েছে এনবিএমই মোর ট্রিকি। আর সিএমএস টা হচ্ছে আসলে ওদের তো মানে মডেল টেস্ট হয় কিছু, তো মডেল টেস্টের মতো হচ্ছে গিয়া মানে এমনিতে আমাদের নর্মাল ক্লাস টেস্ট হয় না, সেই ক্লাস জি টেস্ট। জি। আর ধরেন হচ্ছে আমাদের যে টার্ম গুলো হয়, তাহলে ক্লাস টেস্ট হুম, আর টার্মের মধ্যে তো পার্থক্য থাকে। ক্লাস টেস্ট টাইপটা হচ্ছে আচ্ছা। সিএমএস ফর্ম, আর যে টার্মটা থাকে সে টার্মটা হচ্ছে এনবিএমই। ওকে ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর থ্যাংক ইউ। অ্যান্সার। থ্যাংক ইউ শান্তা আপু, যিনি কোশ্চেন করেছেন, আপনাকে থ্যাংকস। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? আমাদের চ্যাট বক্সে একটা প্রশ্ন আসছে। আম, আহ, আশরাফুল করিম, আপনি এটা প্রশ্ন করতে চাচ্ছেন? বলেন, আশরাফুল করিম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন তো, প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাইয়া, কি খবর?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি হচ্ছে প্রথম দিক থেকে সেশনটা মিস করছি, আমি পরে জয়েন করছি। আমি আসলে জানি না এটা ডিসকাশন অলরেডি হয়ে গেছে কিনা। এই প্রশ্ন আমি যে প্রশ্নটা এখন করতেছি, যদি ডিসকাশন হয়ে থাকে তাহলে আমি এবার রেকর্ডটা দেখে নিবো, আর ডিসকাশন না হলে একটু আনসারটা দিলে ভালো হয় আর কি। তো ইওয়ার্ড সলভ করার পরে যখন হচ্ছে এনবিএমই বা সিএমএস ফর্মগুলো যখন আমরা সলভ করা শুরু করব বা দেওয়া শুরু করব, স্টেপ ওয়ানে যেমন হচ্ছে খুব সুন্দরভাবে একটা ক্রোনোলজি আছে, যে প্রথম দিকে অফলাইনে একটা এনবিএমই দিয়ে তারপর অনলাইনে এনবিএমই গুলো আস্তে আস্তে শুরু করা, এবং লাস্টের দিকে হচ্ছে 29, 30, 31, 31 দেওয়া। তো সিকের ক্ষেত্রে হচ্ছে এরকম সিএমএস ফর্ম কোনটা কোনটা কোন সাবজেক্টের জন্য সলভ করব এবং এনবিএমই কোনটা আগে করব কোনটা পরে করব, এরকম কোনো কিছু নিয়ে একটা গাইডলাইন দেওয়া যায় কিনা। যদি এটা নিয়ে ডিসকাশন হয়ে থাকে আমি রেকর্ড দেখে নিব। আমি একটু আমারটা বলে রাখি, টু বি অনেস্ট আমি সিএমএস ফর্ম আমি কখনো দেইনি, তো এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। হুম। আর এনবিএম যেগুলো আছে এগুলোর আম, মানে এখন তো আরো কয়েকটা নিউ এনবিএম অ্যাড হয়েছে, তো এগুলোর ক্রনোলজিটা আসলে ঠিক হতে আরো টাইম লাগবে। কারণ ক্রনোলজিটা ঠিক হয় কিভাবে, অন্যরা অনেকেই পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে সেই নাম্বারের সাথে রিয়েল এক্সামের স্কোরটা মিলিয়ে এরপর একটা ক্রনোলজি ঠিক হয় যে হ্যাঁ এইটা হচ্ছে মোস্ট প্রেডিক্টিভ এনবিএমই, তারপরে ওইটা প্রেডিক্টিভ এনবিএমই। তো নিউ যে এনজিএম গুলো আসছে এগুলোর ক্রনোলজি এখন ঠিক হয়েছে কিনা সেটা এই মুহূর্তে আমার ধারণা নেই, হয়তো গুগল করলে বা রেডের ঘাটলে হয়তো পাওয়া যেতে পারে। বা নতুন যে কোনো এনজিএম আসলে সেটা প্রেডিক্টিভ কিনা বোঝার জন্য আসলে অনেক টাইম লাগে বা কয়েক মাস অন্তত টাইম লাগে। এখন আপনার কোনো সে আছে কিনা? সন্তাপ, সন্তাপ হচ্ছে শুনতে পাচ্ছেন? শান্তাপু আপনি মিউট হয়ে আছেন। আমি সরি, আমি হচ্ছে জুম থেকে বের হয়ে গেছিলাম, আমার ইন্টারনেট কানেকশন ভালো ছিল না। আমার জন্য প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে যে এনবিএম এর কোন সিরিয়াল, মানে কোন এনবিএম এর পরে কোনটা দেওয়া, তারপরে হচ্ছে সিএমএস ফর্ম কোনটা কোনটা দেওয়া উচিত বা দিলে কি হয় সেটা নিয়ে আমি আমি আমার আনসার দিয়েছি যে এটা নিয়ে সিএমএস ফর্ম আমি কখনো দেইনি, তো এটা নিয়ে আমার তেমন একটা আইডিয়া নেই। আর এনবিএম এ নতুন হুম। কিছু এনবিএম আছে এগুলোর মানে প্রেডিকশন আসতে আসতে সময় লাগবে। তো বা কোনো প্রেডিকশন আছে কিনা, তো সিএমএস ফর্ম কোন আইডিয়া সেটা যদি আপনি শেয়ার করতে থাকলে। আচ্ছা, সিএমএস এর ক্ষেত্রে আমি মনে করি, যেমন আমি যেটা করেছিলাম বা আমি সবাইকে যেটা বলি, যেমন আমি যখন সাইকিয়াট্রি পড়লাম, সাইকিয়াট্রি পড়ার পরে আমার কাছে মনে হলো আমি স্যাটিসফাইড না সাইকিয়াট্রি নিয়ে, এবং সার্জারি নিয়েও একই অবস্থা। তখন আমার কাছে মনে হলো যে আমি সিএমএস ফর্ম, সাইকিয়াট্রি এবং সার্জারি পুরোটা করব। যেমন আমি মেডিসিন যখন একটা বা দুইটা সিএমএস ফর্ম করলাম, করার পর আমি দেখলাম যে না, আমার মেডিসিনে কোনো প্রবলেম নাই, সো আমার হচ্ছে আমি মেডিসিনের সিএমএস ফর্ম আর করি নাই। একই রকম ভাবে আমি পিটস করি নাই, কিন্তু আমার যে দুইটাতে প্রবলেম ছিল আমি সেই দুইটার পুরো সবগুলো হচ্ছে সিএমএস ফর্ম করেছিলাম। তো ইটস আপ টু ইউ, যদি আপনার কাছে মনে হয় যে আপনি এইটাতে কোনো উইক ফিল করতেছেন বা আপনি কোয়েশ্চেনের এঙ্গেল গুলো আরো বিভিন্ন ভাবে দেখতে চাচ্ছেন, আপনি এক্সক্লুড করতে পারছেন কিনা দেখতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনি হচ্ছে আপনার যে টপিকসটাতে বা সিস্টেমটাতে আপনি উইক, আপনি হচ্ছে সেটা অবশ্যই করবেন। আর এনবিএম এর ক্ষেত্রে যেমন আগে বলা হতো যে 10 নম্বর এনবিএমই, 11 নম্বর এনবিএমই খুবই প্রিডিক্টেবল, বাট আমার ক্ষেত্রে আসলে আমার স্টেপ 1, 2, 3 কোনোটাতেই আমার কোনো এনবিএমই প্রিডিকশন কাজে দেয় নাই, কারণ আমার এনবিএমই স্কোর হচ্ছে অনেক 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 হাই থাকতো, বাট এক্সামে দেখা যেত যে আমার স্কোর তার থেকে কম আসে, যেটা মানুষের ক্ষেত্রে উল্টা হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে তবু যদি আপনি ওভারঅল বলেন তাহলে হচ্ছে আপনার এখন 12 নাম্বারটা আসছে। তো মানে নিউ যেই এনবিএমইটা, নিউ এনবিএমইতে দেখা যায় যে ওরা চেষ্টা করে হচ্ছে কিছুটা যে নতুন যে কোয়েশ্চেনের এঙ্গেলটা চেঞ্জ হচ্ছে সেই এঙ্গেলটাকে রাখার জন্য। তো যদি আপনি ওইটাতে মোটামুটি একটা স্কোর করতে পারেন, তাহলে আমি মনে করি যে আহ, আপনি মানে ইউ আর সেফ টু গো। বাট এই ব্যাপারটা এনবিএমই বা সিএমএস এর ব্যাপারটা হচ্ছে পুরাই সাবজেক্টিভ, মানে এই জিনিসটা হচ্ছে এক একজন এক এক ভাবে চিন্তা করে। ওকে, থ্যাংক ইউ আপু। আমি আশা করি আপনি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। আচ্ছা আপু, ভাইয়া আপনাদের দুজনের কাছে আরেকটা কোশ্চেন আমার, সেটা হলো বায়োস্টেটের ক্ষেত্রে কি ইউয়ার্ড এনাফ কিনা স্টেপ টু সিকের জন্য?
হ্যালো? আমার কাছে মনে হয়েছে যে স্টেপ 2 সিকের ক্ষেত্রে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য ইউওয়ার্ল্ড এনাফ, বাট স্টেপ 3 এর জন্য আমার কাছে মনে হয়েছে যে মানে ইউওয়ার্ল্ড, শুধু ইউওয়ার্ল্ড না, মানে পৃথিবীতে যত যা কিছু পাওয়া যায়, যেখানে যে কোয়েশ্চেন পাওয়া যাবে বায়োস্ট্যাটিস্টিক্স এ, সেটা হচ্ছে করার জন্য। তবে র্যান্ডি নীলের যে ভিডিওগুলো আছে, র্যান্ডি নীলের হচ্ছে ওই ভিডিওগুলো পপুলেশন পিরামিড কার্ভ বা ওগুলো হচ্ছে অনেক সময় কাজে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি স্যার কেউ এনিওয়ান? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা আমি অবশ্যই লিখছি। কোশ্চেনটা হচ্ছে স্টেপ ওয়ানের জন্য যখন ইওয়ার্ড বা হচ্ছে এনবিমি বা যখন পরীক্ষাও দিছি, তখন একটা জিনিস খুব ছিল, যেটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের মধ্যে বা যে কোনো কনসেপ্টের জন্য অনেকগুলা ক্লু পাওয়া যেত একটা কোয়েশ্চেনের মধ্যে, 3টা 4টা 5টা অনেক সময় ক্লু পাওয়া যেত। তো দেখা গেছে যে যদি ওই কনসেপ্টটা জানা থাকে তাহলে ওই কোয়েশ্চেনটা খুব সহজেই আনসার করা যায়। কিন্তু সিকেতে আইসা যে জিনিসটা সবচেয়ে বেশি সাফার করা লাগতেছে, এখানে দেখা যাচ্ছে যে ক্লুর সংখ্যা খুবই কম এবং হচ্ছে প্রশ্নগুলো খুবই ভ্যাগ থাকে। তো যার কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে 1.5 মিনিটের ভেতরে কোয়েশ্চেনটা আনসার করা যাচ্ছে না ইওয়ার্ডে। আমার যেটা হয় যে আমার প্রায় 2 মিনিট বা 2.25 মিনিট সময় লেগে যায় কোয়েশ্চেনের কি কোয়েশ্চেন করছে বা আনসারটা কি হবে এটা বুঝতে বুঝতে। তো এটা তো আসলে যখন পরীক্ষা দিব, পরীক্ষাতে তো 1.5 মিনিট সময়ের বেশি পাওয়া যাবে না। তো এই জিনিসটা ইমপ্রুভ করার জন্য, যে যেহেতু সিকেতে কোয়েশ্চেন গুলা ভ্যাগ থাকে বেশি, ক্লু কম থাকে, তো এটা ইমপ্রুভ করার জন্য কি করা যেতে পারে? আম, আমি একটু 1 মিনিটে মানে আমার আনসারটা দিয়ে দিই, হয়তো টু বি অনেস্ট আনসারটা পছন্দ হবে না আপনাদের কারণ। সেটা হচ্ছে যে এই 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 মানে এই অবস্টাকেলটা ওভারকাম করার জন্য মানে এ ওয়ার্ল্ড সলভ করেই আসলে এটাকে অবস্টাকেল মানে এটাকে ওভারকাম করতে হয়। যে স্টেপ ওয়ানের প্রত্যেকটা প্রশ্ন অনেকগুলো ক্লু দেওয়া থাকে, এবং একটা টপিকসে যতগুলো ফিচার আছে স্টেপ ওয়ানের কোশ্চেন গুলো ট্রাই করে ম্যাক্সিমাম ফিচার গুলো দেওয়ার জন্য প্রশ্ন। তো বাট স্টেপ টু তে এসে অনেকটা ভেগ হয়ে যায়, এবং একটা পেশেন্ট কখনোই সবগুলো ফিচার নিয়ে আমাদের কাছে আসে না এজ এ পেশেন্ট, তাই না? তার মানে হয়তো দেখা যাবে সিএপিডি একটা কোশ্চেন, সিএপিডি হয়তো 2-3টা ফিচার নিয়ে আসছে আমার কাছে, মানে প্র্যাকটিক্যালি পেশেন্ট গুলো যেভাবে আসে। এই সিনারিওটাকে ইউর স্টেপ টু তে এসে বা রিয়েল একজন স্টেপ টু তে এসে এটাকে অ্যাপ্লাই করে। যে একটা সিএপিডি 10টা ফিচার আছে, 10টাই তো 10টা নিয়েই তো পেশেন্টরা আসবে, আসবে 3-4টা নিয়ে। এই 3-4টা নিয়ে তো আমাকে ডায়াগনোজ করতে হবে। স্টেপ টু এক্সামটা এটাকে হচ্ছে জাস্টিফাই করতে চাই, বা এটাকে হচ্ছে জাজ করে যে আমি এটা জানি কিনা, যে 2-3টা 3-4টা ফিচার নিয়ে আসলো যেন আমি পারি। আর স্টেপ ওয়ান আমাকে ওই সিএপিডি 10টা ফিচার, 10টা থেকে মিনিমাম 7 থেকে 8টা ফিচার আমাকে আমার প্রশ্নে দিয়ে দিই। স্টেপ ওয়ানটা জানতে চাই আমাকে যে আমি আসলে আমার থিওরিটিক্যাল নলেজটা জানা আছে কিনা বা প্র্যাকটিক্যাল নলেজটা জানা আছে কিনা, এটাও জানতে চাই। বাট অনেকগুলো ফিচার দেয়। এটা ওভারকাম করার জন্য আসলে ইউআর বারবার প্র্যাকটিস করার ছাড়া এর বাইরে অন্য কোনো ওয়ে আছে বলে আমার জানা নেই। আপনি আপনার কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমি হচ্ছে আমিন ভাইয়ের সাথে একটু একো করতে চাই। সেটা হলো যে উম, এটা কথাটা সত্যি যে স্টেপ ওয়ানে আপনাকে অনেকগুলো ফিচার দিবে যেটা স্টেপ 2 তে দিবে না। বাট একটা কথা মনে রাখবেন, ধরেন আপনার কাছে খুব মনে হচ্ছে যে এইটা খুব সম্ভবত অ্যালার্জিক কোনো কন্ডিশন, হ্যাঁ, লাইক আপনি হচ্ছে অ্যাজমা দিতে চাচ্ছেন, আবার আপনাকে মনে হচ্ছে যে না, পালমোনারি এম্বোলিজমও হইতে পারে। সিকের কোশ্চেনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার ক্লু নাই, তারপরও অ্যাট লিস্ট আপনার 2টা বা তার বেশি ক্লু থাকবে, মানে মিনিমাম 2টা ক্লু থাকে। আর আপনি যেটা জানেন, মানে আমাদের ক্ষেত্রে হয়, আমার মন যেটা জানে না, চোখ কিন্তু সেটা দেখতে পায় না, হ্যাঁ। তো যেমন ধরেন হচ্ছে আপনার কোনো একটা পেশেন্ট যদি হচ্ছে আপনার অ্যালার্জিক একটা রিয়াকশন নিয়ে আসে, তো মানে হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশন নিয়ে আসে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ক্ষেত্রে আপনার সেখানে দেখবেন যে তার হচ্ছে অর্গান ইনভলভমেন্ট থাকবে। সেটা হচ্ছে মোর দেন 2 অর্গান ইনভলভমেন্ট থাকতে হবে, লাইক হচ্ছে আপনার কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে হবে, রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকতে হবে, জিআই ইনভলভমেন্ট থাকতে হবে। দেখবেন তারা এমন ভাবে বলে দিচ্ছে তার ব্লাড প্রেশার হচ্ছে 80/50, অ্যানাফাইল্যাক্সিসের কথা বলছি, এবং রেসপিরেটরি রেট হচ্ছে অনেক হাই হয়ে আছে, অথবা সে বলে দিচ্ছে যে তার পেশেন্টের আদার্স কোনো ফিচার দেয় নাই, তাহলে দেখেন অলরেডি কিন্তু 2 ফিচার দিয়ে দিচ্ছে। তো মোর দেন 2 ফিচার, অ্যাটলিস্ট 2টা বা তার ফিচার থাকবে। যদি আপনি মনে করেন, ধরেন আপনি সিওপিডি দাগাতে চাচ্ছেন, আপনি যদি পুরো সিওপিডির জন্য একটা মাত্র বাকি তার মানে মাথায় রাখবেন এটা সিওপিডি না, মিনিমাম 2টা ক্লু সেখানে দেয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে
আম, ওই ইউ ওয়ার্ল্ড করে করেই আসলে হচ্ছে এটা শিখতে হবে, জানতে হবে। এবং এই জন্যই আমি আপনাদের বললাম, শুরুতেই বলেছি যে আমাদের হচ্ছে টোটাল 4000 কোয়েশ্চেন, মানে শুধু 4000 কোয়েশ্চেন না, এটার সাথে যে 5টা করে অপশন আছে, সেই অপশনগুলো স্পেসিফিক করে নোট করা, এক্সক্লুড করতে পারার জন্য, এটাও হচ্ছে সিকের একটা অনেক বড় পড়াশোনা। আপনি যখন হচ্ছে যে 5টা অপশন থাকবে, আপনি এর মধ্যে 4টা যদি এক্সক্লুড করতে পারেন যে এটা আছে তার মানে এটা আমি বলবো না, বা এটা নাই তার মানে এটা হয়তো বা হইতে পারে, তখন হচ্ছে আপনাদের মাথায় আসবে যে আচ্ছা, তার মানে এটা বোধহয় এইটা আমি এক্সক্লুড করে দিতে পারি, বা এটা আমি ইনক্লুড করতে পারি। এইটার জন্য আপনাকে হচ্ছে আলাদা, এই যে ওই যে আমি বললাম যে ধরেন আপনি 30% যদি কমন থাকে, তাহলে 2800 × 5 সেটা সহকারে আপনাকে মাথায় রেখে পড়তে হবে। এই কারণেই সিকেটা ফাস্ট। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা। আমি একটু এখানে অ্যাড করে হয়তো আমাদের সেশন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন, জি আপু, থ্যাংক ইউ। ধরেন এই যে একটা হোয়াইট পেজ মনে দেখা যাচ্ছে না? ধরেন এটা একটা কোশ্চেন, দেখা যাচ্ছে হোয়াইট পেজটা আমার এখানে স্ক্রিনে? হ্যাঁ দেখা হ্যাঁ, যাওয়ার দেখা কথা যাচ্ছে। হ্যাঁ, দেখা ধরেন যাচ্ছে ভাইয়া। ধরেন এটা একটা কোশ্চেন, কিন্তু কোনো কোশ্চেন তো নাই না। মনে করেন আমি বললাম যে এখানে একটা কোশ্চেন আছে, আনসার করে, তাহলে কি হলো বিষয়টা? তাই না? কোনো কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি ধরলাম কি, এই যে এখানে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটা তো আর কারো নজরে পড়বে না, ওই চিপায় কোনায় একটা ফোঁটা আছে। এই মানে দাগাদাগি করতেছে কি? দাগাদাগি করা বন্ধ করেন। আচ্ছা, ধরেন এখানে চিপায় একটা আমাদের হচ্ছে ফোঁটা আছে। ল্যাপটপ আপু দাগাদাগি করতেছে। আচ্ছা, ল্যাপটপ এখানে হচ্ছে মুভ করতেছে। আচ্ছা, যাই হোক, দাগাদাগি করতেছেন, করেন, মন চাইলে করেন। এই চিপায় একটা ফোঁটা আছে, এই ফোঁটার ভিতরে, আচ্ছা আমি হচ্ছে এটাকে ইয়ে করে দিই। এই বন্ধ করেন না আপনারা, আমি শেয়ার নোট অফ করে দিই। আচ্ছা, এখন ধরেন এই ইয়ে করেন, আশরাফ ভাই এটা অফ করেন। তো এখন ধরেন চিপা দিয়ে, হ্যাঁ, কোন একটা চিপা দিয়ে হচ্ছে একটা ক্লু আছে, যেটা আসলে দেখাই যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে না, এই ক্লুটাই হচ্ছে আমরা খুঁজে বের করতে চাই। এবং এই ক্লুটা খুঁজে বের করে এখান থেকে আমরা ডায়াগনোজ করতে চাই। কিছুই নাই প্রশ্নের মধ্যে, পুরো ভেগ একটা কোশ্চেন, একদম হোয়াইট একটা পেজ, চিপা একটা হচ্ছে লাইন আছে, এখান থেকে হচ্ছে আমরা ডায়াগনোসটা বের করতে চাই। তো এই জন্যই আমরা আমাদের স্টেপ টু সি কে বেছে ইনশাল্লাহ আমরা এই অ্যাঙ্গেল গুলোকে খুঁজে বের করবো, যে আপনি ওই পয়েন্ট থেকে স্পেসিফিক মানে আনসারে চলে যেতে পারবেন। অনেক ভেগ, কিন্তু ইউআর এবং রিয়েল এক্সাম আপনাকে এমন কিছু পয়েন্ট দিবে, যে পয়েন্টটা একদম চিপা থেকে খুঁজে বের করতে হবে। দেখা যাবে ওইটা দিয়ে হচ্ছে আপনি ইনশাল্লাহ মানে ওই প্রশ্ন আপনি দাগাতে পারবেন। প্রতিটা কোশ্চেনের মধ্যে এরকম কিছু অপশন থাকে, ক্লু থাকে। এই ক্লু গুলো আমরা খুঁজে বের করবো আমাদের ইউএসএম স্টেপ টু সি কে আপকামিং ব্যাচে। এবং সেটা ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে আমাদের শুরু করার প্ল্যান আছে। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড, বা যদি কেউ ইন্টারেস্টেড হন, বা যারা ইন্টারেস্টেড, তারা আমাদেরকে নক দেবেন, আমরা হচ্ছে আমাদের স্কেজুল গুলো আমরা সেন্ড করে দেবো ইনশাল্লাহ। যারা ছিলেন আমাদের এই সেশনে, তাদের সবাইকে স্পেশাল থ্যাঙ্ক জানাচ্ছি। আম, এবং যারা শুনবেন সামনে এই সেশনটা, তাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা হচ্ছে আমাদের ডিমার্ট মেডিকেল একাডেমি টিম আছে, সেই টিমের কাছে আপনি কোশ্চেন সেন্ড করতে পারবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলো আনসার দেওয়ার জন্য। আমি সবার পক্ষ থেকে আমাদের আজকের প্রেজেন্টার শান্তা ফেনাপুকে থ্যাংক জানাচ্ছি। যারা ছিলেন তাদেরকে আবারও আমি আমাদের অন্তরস্থল থেকে থ্যাংক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।